এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো কি মূলধন সংক্রান্ত লেনদেনের জাবেদা নিয়ে আলোচনা করব। তো এই মূলধন সংক্রান্ত লেনদেনের জাবেদা নিয়ে আলোচনা করার পূর্বে মূলধন জিনিসটা কি সেটাকে বোঝা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, দেন আমরা জাবেদা আসবো। ঠিক আছে, প্রথমে আসো মূলধন। একটা প্রতিষ্ঠান যদি শুরু করতে চাই, সেই প্রতিষ্ঠান শুরু করতে হলে সর্বপ্রথম জিনিসটা লাগবে, সেটা হলো কি মূলধন। একটা প্রতিষ্ঠান মূলধন ছাড়া কোনো কি পরিচালনা করতে পারে না। তাহলে এখন এই মূলধন বলতে আমরা কি বুঝি? মূলধন ইনভেস্ট করি কেন, মানে একটা মালিক প্রতিষ্ঠানে টাকা পয়সা ইনভেস্ট করে কেন বলতে পারবো? মুনাফা অর্জনের উদ্দেশ্যে। তাহলে মুনাফা, এই মূলধনকে যদি আমি ভাঙি, আক্ষরিক অর্থে যদি ভাঙতে যাই, তাহলে কি বলতে পারি? মুনাফা অর্জনের উদ্দেশ্যে উদ্দেশ্যে ব্যবসায় প্রতিষ্ঠানে যে ধন সম্পদ ব্যবহার বা আনয়ন করা তাকে মূলধন বলে। এখন মূলধনকে আমি এভাবে আলোচনা করতে পারি যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠানে যে ধন সম্পদ ব্যবহার বা আনয়ন করা হয় তাই কি বলে? এখন একটু জিনিস সিম্পল জিনিসটা বুঝো। এখন মুনাফা অর্জনটা কার উদ্দেশ্য? কে করতে চায়? এটা মালিক করতে চায়, জনগণ করতে চায়, না মালিক করতে চায়? মালিক। তার মানে আলটিমেটলি মুনাফা অর্জনটা কার উদ্দেশ্য? মালিকের। তাহলে মালিকের যদি উদ্দেশ্য হয়, তাহলে এই ধন সম্পদ ব্যবহার বা আনয়ন করবে কে? মালিক আনবে। তার মানে মালিক এখানে যেই এন্ট্রিগুলোর সাথে মালিক জড়িত থাকবে, মালিক জড়িত থাকবে, সেই এন্ট্রিগুলোকে আমরা কি নামে লিখি? মূলধন নামে লিখি। এতটুকু কথা বুঝতে পারছি? তাহলে এভাবে যদি আমরা বলতে চাই মালিক কর্তৃক ব্যবসায়ে যা কিছু আনয়ন করা হবে তাকে কি বলে? তার মানে এখানে আমরা কি বুঝলাম? যে ব্যবসায় আমরা যা কিছু মালিক তার নিজের পকেট থেকে ইনভেস্ট করবে সেটাকে আমরা কি নামে লিখবো? মূলধন নামে লিখবো। এখন যদি আমরা খেয়াল করি মালিকের অধিকার প্রতিষ্ঠানে যখন বাড়তেছে, এটাকে আমরা কি নামে লিখি? মূলধন নামে লিখি। এখন আমরা বলছিলাম যে জাবেদা করার সময় আমাকে প্রতিটা এন্ট্রির হিসাব শ্রেণী জানা জরুরি। এখন মূলধনকে আমরা মালিকানা সত্ত্ব বলি। কি বলি? মালিকানা সত্ত্ব। এখন এই মালিকানা সত্ত্ব বিষয়টাকে সেটা যদি বুঝতে চাই, তাহলে আমরা বলতে পারি কি বলতে পারি? বলতে পারবো? বলতে পারি না। এই যে মালিকের, এই যে এটা টাকাটা কে দিছে? মালিক দিছে না? হ্যাঁ, তো মালিক কি দিছে প্রতিষ্ঠানের টাকা হিসাবে? ধন সম্পদ, মানে কি সম্পদ দিছে না? তো মালিক কর্তৃক ব্যবসায় যে সম্পদের উপর যে অধিকার থাকে তাকে কি বলি আমরা? মালিকানা। তাহলে মালিকানা বলতে আমরা কি বুঝি? প্রতিষ্ঠানের মোট সম্পদের যে অংশের উপর মালিকের দাবি থাকে তাকে মালিকানা সত্ত্ব বলে। কথা ক্লিয়ার? তার মানে এই যে আমাদের প্রতিষ্ঠানের মালিক যে ধন সম্পদগুলো দিল, এর উপরে কি থাকবে? মালিকের দাবি থাকবে। এই যে দাবিটা, এই দাবিটাকে আমরা কি নামে লিখি? মূলধন নামে লিখি। আর এর হিসাব শ্রেণী কি? মালিকানা সত্ত্ব। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এবার খেয়াল করো, আমরা বলছিলাম মালিকানা হিসাব শ্রেণী জানলাম, জানার পর বলছিলাম কি দুতরফা দাখিল হবে, তার ইফেক্টটা জানতে হবে। তাহলে মালিকানা সত্ত্ব যদি আমাদের বৃদ্ধি পায়, কি পায়? বৃদ্ধি পায়, তাহলে আমরা কোথায় লিখি? ক্রেডিট পাশে লিখি, ঠিক? আর যদি হ্রাস পায় তাহলে কি লিখি? হ্রাস পায় তাহলে আমরা কোথায় লিখি? ডেবিট পাশে লিখি। এতটুকু কথা বুঝতে পারছি? আচ্ছা, এখন যদি আমরা খেয়াল করি তাহলে আপাতত মূলধন সংক্রান্ত আলোচনায় যে মূলধন জিনিসটা কি সেটা নিয়ে একটা বেসিক ধারণা পেলাম। তার মানে প্রতিষ্ঠানের মালিক যদি কোনো টাকা ইনভেস্ট করে, অর্থাৎ প্রতিষ্ঠান মালিক যদি তার নিজের পকেটে কোনো টাকা দিয়ে কোনো খরচ, কি বললাম, এই ধন সম্পদ ছাড়াও, এই ধন সম্পদ প্রতিষ্ঠানে দেওয়া ছাড়াও মালিক যদি আরো কাজ করে, কি কাজ করে? যদি কোনো খরচ পরিশোধ করে, কি করে?
খরচ প্রতিষ্ঠানের খরচ, অবশ্যই কার খরচ? প্রতিষ্ঠানের খরচ। তাহলে এবার যদি লিখি প্রতিষ্ঠানের খরচ, খরচ এবং দায়, এবং দায় যদি পরিশোধ করা হয়, কি করা হয়? পরিশোধ করে। কে পরিশোধ করে? মালিক যদি পরিশোধ করে, তাহলে এই যে পরিশোধকৃত অংশটাকে আমরা কি নামে লিখতে পারি? মূলধন নামে লিখতে পারি। কথা বুঝতে পারছি? তার মানে যে কোনো ভাবে বা যে কোনো উপায়ে প্রতিষ্ঠানে মালিকের দাবি বৃদ্ধি পাইলে আমরা কি লিখবো? মূলধন হিসাব লিখবো। এত কথা ক্লিয়ার? আর মূলধন হিসাবে হিসাব শ্রেণী কি বুঝতে পারছি? মালিকের সত্য। তাহলে মালিক হয়তো বাড়লে কি লিখবো আমরা? বলো, বাড়লে ক্রেডিট পাশে লিখবো, আর কমলে? আচ্ছা, তো মালিকের অধিকার বাড়লে আমরা কি নামে লিখবো? মূলধন হিসাব নামে লিখবো। কি নামে লিখবো? মূলধন হিসাব। তার মানে মূলধন সংক্রান্ত লেনদেনে যে মূলধনটা, সেটা কি বুঝতে পারলাম? আচ্ছা, এবার আসো এই সংক্রান্ত লেনদেন নিয়ে আমরা আলোচনা করি। দেখো, প্রথম যে এন্ট্রি দেখো, সহজ লেনদেন দিয়ে শুরু করি। আসো, আচ্ছা, এখানে আমরা চাইলে এভাবে লিখতে পারি, ধরো জানুয়ারি মাস। আচ্ছা, এগুলি জানুয়ারি লেখার দরকার নেই, আমরা ক্রমিক নাম দিয়ে লিখি 1 2 3 4। আর পরীক্ষার সময় তোমার এইরকম মূলধন নিয়ে এত এন্ট্রি একসাথে থাকবে না, তো এই জন্য আমরা এখানে 1 2 3 4 এভাবে লিখে রাখবো আপাতত। কিন্তু পরীক্ষা হলে আমার তারিখ থাকবে, সেই তারিখটা তারিখ করে বসাই দিব, ঠিক আছে? আচ্ছা, প্রথমে যদি খেয়াল করি যে এখানে, আচ্ছা মাস দিয়ে দিই একটা, তোমাদের বোঝানোর জন্য দিয়ে দিই একটা। জানুয়ারি 1 তারিখ নগদ 1 লাখ টাকা এবং ব্যাংক জমা 70,000 টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করা হলো। এখন এখানে যদি আমরা খেয়াল করি, এই প্রশ্ন আমরা কি বলছে? জানুয়ারি মাসের 1 তারিখে নগদ 1 লাখ টাকা, নগদ কত টাকা? নগদ 1 লাখ টাকা এবং ব্যাংকে কত, ব্যাংক জমা কত টাকা নিয়ে? 70,000 টাকা নিয়ে ব্যবসা কি করছি আমরা? আরম্ভ করছি। তাহলে ব্যবসা যদি আরম্ভ করি, এই টাকাগুলো কে দিবে? মালিক দিবে। মালিক ছাড়া প্রতিষ্ঠানে এই টাকা আসার কোনো উপায় নেই। আর কেউ দিছে এটাও বলা নেই। তার মানে কি এই টাকাগুলো কে দিছে? মালিক দিছে। আচ্ছা, প্রথমে বুঝো, এই নগদ টাকায় দিছে, এটা আমার হিসাব শ্রেণী কি? সম্পদ। আচ্ছা, চলতি সম্পদ। আচ্ছা, ব্যাংক জমা, এটাও আমাদের কি? চলতি সম্পদ। তাহলে এই দুইটা সম্পদ কে দিছে? মালিক দিছে। তাহলে এই দুইটার উপরে কার অধিকার আছে? মালিকের অধিকার। তাহলে আমরা এই দুইটার উপরে যদি মালিকের অধিকার বলছিলাম কি, মালিকের অধিকার যদি বাড়ে, তাহলে কি নামে লিখবো আমরা? মূলধন নামে লিখবো। তাহলে এখানে কি আমরা হিসাবগুলো পাইলাম? আচ্ছা, এবার দেখো, এই সম্পদটা কি বাড়ছে না? প্রতিষ্ঠানে নগদ টাকা বাড়ছে না? বাড়ে নাই? বাড়ছে। তাহলে সম্পদ বাড়ছে। সম্পদ বললে আমরা কি লিখবো? ডেবিট লিখবো। তাহলে এবার জাবেদা করে এখানে তারিখ এবার প্রথমে কি লিখবো? জানুয়ারি 1। কি লিখবো এখানে? নগদান হিসাব। এখানে নগদ হিসাবে আমাদের কি চলতি সম্পদ বাড়ছে না? তো চলতি সম্পদ বাড়লে আমাদের কি হবে? ডেবিট হবে। কত টাকা বাড়ছে? সম্পদ 1 লাখ টাকা। তাহলে এখানে আমরা ডেবিট ঘরে কত লিখবো? 1 লাখ টাকা। আচ্ছা, ব্যাংকে জমা বাড়ছে না আমাদের 70,000 টাকা। তাহলে ব্যাংক জমা কি আমাদের চলতি সম্পদ না? তো চলতি সম্পদ যদি বাড়ে, তাহলে কি হবে? ডেবিট হবে। কত টাকা ডেবিট হবে? 70,000 টাকা। এখন এই দুইটা টাকা কে দিছে? মালিক দিছে। তাহলে মালিকের অধিকার বাড়ছে। আর একটু আগে আমরা বুঝলাম, মালিকের অধিকার যদি প্রতিষ্ঠানে বাড়ে, তাহলে আমরা কি লিখবো? মূলধন হিসাব লিখবো। তাহলে এখানে আমরা কি লিখবো এখন? মূলধন হিসাব। তাহলে মূলধন হিসাব কি হবে? আমাদের এখানে ক্রেডিট হবে। দেখো, এখন এই দুটো যোগ করলে কত টাকা হয়? 1,70,000 টাকা লিখলাম। তাহলে এখন এখানে ব্যাখ্যা লিখতে হবে না? কি লিখবো? নগদ ও ব্যাংক জমা নিয়ে ব্যবসায় আরম্ভ করা হলো। এবং এর নিচে কি করতে হবে? আমাদের জেড টানতে হবে। দেখো, এই প্রথম যে লেনদেনটা আমরা লিখলাম, এর কোনো জায়গায় কোনো কনফিউশন আছে? সম্পূর্ণ বুঝতে পারছি? আচ্ছা, এরপরে দেখো, জানুয়ারি মাসের এরকম আমরা আরো এন্ট্রি লিখতে পারি। ধরো হচ্ছে আবার লিখলাম যে, ধরো হচ্ছে 2 তারিখে লিখলাম, জানুয়ারি 2।
এখন এই শুরু করলাম যে আমরা এই শুরুর পরবর্তীতে আরেকটা লিখলাম, আচ্ছা এটাও 1 তারিখে দিই। এই এন্ট্রির পরবর্তী যদি আমরা চিন্তা করি, ধরো এইটাকে এভাবে না লিখে একটু কমপ্লেক্স করে দিতে চাই, ধরো আমাদের এই সহজটাকে যদি সারা তারা তো সহজ দিবে না, একটু পেঁচা দিতে পারে। তো কিভাবে দিতে পারে দেখো, এভাবে বললো যে নগদ 1 লাখ টাকা, ব্যাংক জমা 70,000 টাকা, ঋণ 50,000 টাকা এবং ব্যাংক ঋণ 30,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করা। এখন আমরা যদি এই এন্ট্রিটাকে যদি চিন্তা করি, আগের যে লেনদেনটা ছিল সেই লেনদেনটাই একটু ইলাবোরেট করে দিয়েছি আমরা, হ্যাঁ, দুইটা শব্দ মতো অ্যাড করছি, একটা হলো কি ঋণ, একটা হলো কি ব্যাংক ঋণ। এখানে একটু বুঝার বিষয় আছে, একটু খেয়াল করো। আমাকে যদি আমরা চিন্তা করি, তাহলে এই যে ব্যবসাটা শুরু করছি তখন মালিক তো টাকা দিছেই, দেখো ঋণ কি মালিক দেয়, তার মানে থার্ড পার্টি দিছে। আবার এই ব্যাংক ঋণ কি মালিক কি দিছে, থার্ড পার্টি দিছে। তার মানে এদের টাকাটা কি পরিশোধ করতে হবে না হবে না, হবে। তাহলে এদের টাকা কি মালিকের দাবি হিসেবে কাউন্ট করা যাবে, যাবে না। তাহলে মালিকের দাবি যদি কাউন্ট না করি, তাহলে এদের আলাদা করে লিখতে হবে। তাহলে মালিক, এখন আবার খেয়াল করো যে ঋণ যখন যখন আমি ঋণ নিব তখন আমি কি নগদ টাকা পাইছি না পাই নাই, পাইছি। তাহলে নগদ টাকা যদি পাই, তাহলে এই 50,000 টাকা এই নগদের সাথে আবার অ্যাড করতে হবে। আবার ব্যাংক থেকে যদি ঋণ নেই, এটা যদি মাথায় রাখবা। আচ্ছা, ব্যাংক থেকে ঋণ নিলে কাজটা কি হয় সেটা একটু বুঝো। নর্মালি ধরো তোমার এই তোমার প্রতিষ্ঠান, ধরো তোমার বিজনেস, এটা ধরো বিজনেসের নাম হলো এবি ধরো ট্রেডার্স। আচ্ছা, এখানে এই ধরো ব্যাংক। এখন ব্যাংক থেকে যখন তুমি লোন দাবি, মানে ব্যাংকের কাছে যখন তুমি লোন চাবা, ব্যাংক তোমার কি করবে, প্রথমে তুমি ব্যাংকের কাছে কি করলা, লোন অ্যাপ্লাই করলা, ঠিক না। লোনের জন্য বললা যে ভাই আমার লোন লাগবে, কাগজপত্র তোমার জমা দিলে ব্যাংকে, ব্যাংক তোমাকে লোন দিবে। এখন ব্যাংক তোমার লোনের টাকা তোমাকে হাতে না দিয়ে, তোমার যে অ্যাকাউন্ট আছে ব্যাংকে তোমার একটা অ্যাকাউন্ট থাকতেই হবে। যদি তুমি ব্যাংক থেকে ঋণ নিতে চাও, তোমাকে ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে, যদি না থাকে নতুন অ্যাকাউন্ট খোলানো হবে, তারপরে তোমাকে লোন দেওয়া হবে। কথা বুঝতে পারছি? আর লোনের টাকা তোমাকে ডাইরেক্ট ক্যাশ আকারে দেওয়া হবে না। কি আকারে দিবে, তোমার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে ডিপোজিট করবে। কথা বুঝতে পারছি? তোমার অ্যাকাউন্টে যদি ডিপোজিট করে, তাহলে তোমার নগদ টাকা বাড়তেছে না ব্যাংকে ডিপোজিট বাড়তেছে, তাহলে ব্যাংকে ডিপোজিট করলে ব্যাংকে টাকা বাড়তেছে। তার মানে এই যে ব্যাংক ঋণ, এই ব্যাংক ঋণের ফলে কোন টাকা বাড়তেছে, তাহলে এই 30,000 টাকা ব্যাংকে জমা পরিমাণ বাড়তেছে। তাহলে হয়ে যাবে কত টাকা, 1 লাখ টাকা। এখন দেখো এই 30,000 টাকার কি মালিকের দাবি আছে, নাই। কার দাবি আছে, ব্যাংকের। এখন তাহলে এই যে 30,000 টাকা কি জমা বাড়তেছে না ব্যাংক জমা, তাহলে ব্যাংক জমা সম্পদ বাড়তেছে। তাহলে এই সম্পদের উপর এই যে 70,000 আর 30,000 যোগ করে যে 1 লাখ টাকা, এই 1 লাখ টাকার উপর 30,000 টাকার দাবি কার, তৃতীয় মালিক বাদে, মালিক বাদে আরেক পক্ষের দাবি। তাহলে মালিক বাদে যে দাবি তাকে তার হিসাব তিনি বলা হয়। তাহলে এই যে ঋণ 50,000 টাকা, এইটা দাম, এটাকে আমরা কি বলি, দায় বলি। ব্যাংক ঋণকে আমরা কি বলি, দায় বলি। তাহলে এবার দায় বলতে কি বুঝি সেটা তো আমরা আলোচনা করি নি আগে, তো দায় নিয়ে একটু আলোচনা করি। তো আমরা দায় বলতে কি বুঝি, যে প্রতিষ্ঠানের সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি কি বলি, দায় বলি। কি বলতে পারি, এই দায় বলতে আমরা কি বুঝি, প্রতিষ্ঠানের সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবিকে দায় বলে। এখন একটু খেয়াল করো, এই দায়টাকে আমরা আবার চাইলে কয় ভাগে ভাগ করতে পারি, 2 ভাগে। একটা দায়কে আমরা বলি চলতি দায়, আর একটা দায়কে বলি আমরা কি দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায়। এখন চিন্তা করো, প্রতিষ্ঠান যে দায়টা 1 বছরের মধ্যে পরিশোধ করবে, প্রতিষ্ঠান যে দায়টা 1 বছরের মধ্যে পরিশোধ করবে, কয় বছর, 1 বছরের মধ্যে পরিশোধ করবে, মানে পরিশোধ করতে হবেই, সেটাকে আমরা কি বলি, চলতি দায়। আর দীর্ঘমেয়াদী দায় বলতে কি বুঝি, 1 বছরের অধিক সময়, মানে 5 বছর থেকে শুরু হয়, বাট 1 বছরের অধিক সময় যদি আমি চিন্তা করি, তার মানে 1 বছরের
1 বছরের অধিক সময় পরে, অধিক সময় পরে যে দায় পরিশোধ করব সেই দায়কে আমরা কি বলি? দীর্ঘমেয়াদী দায়। এখন অনেক সময় প্রশ্ন, অনেক সময় তোমরা করো বা স্টুডেন্টরা, অন্য স্টুডেন্টরা বলে যে স্যার আমরা তো সম্পদের ভিতরে স্থায়ী সম্পদ পাই, তো দায়ের ভিতরে স্থায়ী দায় পাই না কেন? এখন এখানে সিম্পল লজিক বুঝো যে সম্পদটা তুমি তোমার প্রতিষ্ঠানে অনেক লম্বা সময় ব্যবহার করতে পারবে, 10 বছর 15 বছর, ধরো আগে হয়তো তুমি কিনছো, হয়তো 50 বছর 60 বছর 70 বছর ব্যবহার করতে পারো। এখন কিন্তু দীর্ঘমেয়াদী দায় যেটা, মানে দায় যে বিষয়টা, সেই দায়টা তুমি 70 বছর 80 বছর 100 বছর তুমি রাখতে পারবা না। এটা নির্দিষ্ট ডেটের ভিতরে পরিশোধ করতে হয়। তো যেহেতু ডেটটা পরিশোধ করতে হয়, ডেটটা তো ফিক্সড, আর এই ফিক্সড ডেটটা অবশ্যই 200-300 বছর হয় না, নির্দিষ্ট সময় হয় নাকি? নির্দিষ্ট সময় যদি হয় তাহলে এর স্থায়ী নেচার হবে না। তো কোন নেচার হবে? দীর্ঘমেয়াদী নেচার হবে। এই জন্য এই নেচারটাকে দীর্ঘমেয়াদী নেচারের, এই জন্য দীর্ঘমেয়াদী দায় বলি, স্থায়ী দায় বলি না। তাহলে স্থায়ী যদি হইতো তাহলে কোনো মানুষ লোন দিত না কাউকে, কারণ এটা জীবন পাবেই না সে আর। হ্যাঁ, সবাই শুধু লোন নিত। তাহলে এতটা যদি বুঝি, তাহলে দায় কাকে বলে বুঝলাম, দায় 2 ধরনের সেটা বুঝলাম। একটা দায় হলো কি চলতি দায়, চলতি দায় আমরা কি করবো? 1 বছরের মধ্যে পরিশোধ করবো। দীর্ঘমেয়াদী দায় 1 বছরের অধিক সময় পরে পরিশোধ করতে হবে, এই জন্য এটা কি বলি? দীর্ঘমেয়াদী দায়। সাধারণত যেহেতু আমাদের এখানে ঋণের পাশে কোনো আলোচনা নেই কত সময়ের জন্য, তখন আমরা ধরে নিব, যদি সময় উল্লেখ না থাকে তখন ধরে নিব এটা কোন ধরনের দায়? দীর্ঘমেয়াদী দায়। এটাও কি দীর্ঘমেয়াদী দায়। এখন যদি চিন্তা করি তাহলে এখানে আমাদের অ্যাকচুয়াল কি দায় হইতেছে? আমাদের নগদ টাকা বাড়তেছে না? হ্যাঁ বাড়তেছে। তো নগদটা যদি বাড়ে তাহলে এখানে লিখলাম, তো নগদ টাকা বললে কি লিখবো? নগদান। তাহলে এখানে আমাদের সম্পদ বাড়ছে না? তো সম্পদ বাড়ছে, সম্পদ কত বাড়ছে দেখো, মালিক দিছিল কত টাকা? 1 লাখ টাকা। আর 50,000 টাকা আমরা কি করছিলাম? এই যে ঋণ নিছিলাম নর্মাল ঋণ, তো নর্মাল ঋণ আমরা কি টাকাটা ক্যাশ আকারেই পাই। ক্যাশ আকারে যদি পাই তাহলে 1 লাখ টাকা মালিক দিছেই, সাথে আরো 50,000 টাকা এক্সট্রা পাইছি আমি লোন আকারে। তাহলে 50,000 কি করবো? আমরা অ্যাড করবো। তাহলে 2 টাকা কি হবে? আমাদের ডেবিট হবে। তাহলে 1,50,000 টাকা কি আমাদের নগদ আকারে সম্পদ বাড়ছে, এই জন্য ডেবিট হলো। এরপরে খেয়াল করো, ব্যাংক জমা 70,000 তো মালিক দিছিল, আর আমরা ঋণ নিছি। এই ঋণ নেওয়ার কারণে যে আমরা একটু বলেছিলাম ডিপোজিট হয়েছে টাকা ব্যাংকে, টাকা যদি ব্যাংকে ডিপোজিট হয় তাহলে এই 70,000 টাকা এবং 30,000 টাকা যোগ করতে হবে। তাহলে কত টাকা বাড়তেছে ব্যাংকে? 1 লাখ টাকা। তাহলে এখন ব্যাংক হিসাব, এই দেখো ব্যাংক হিসাব আমাদের কি সম্পদ, চলতি সম্পদ, এটা বাড়তেছে না? যদি বাড়ে তাহলে কি করবো? আমরা ডেবিট করবো। তাহলে 50,000, এখানে 50,000 সরি 70,000 টাকা, আর এখানে যোগ করবো কি প্লাস 30,000 টাকা। তাহলে ডেবিট পাশে লিখলাম, সম্পদ বাড়লো কত টাকা? আমাদের 1 লাখ টাকা। বুঝতে পারছি এতটুকু? এখন দেখো এই সম্পদের উপর থার্ড পার্টি দাবিকে আগে লিখতে হবে। থার্ড পার্টি দাবি কে আগে ছিল? ঋণ ছিল 50,000 আর ব্যাংক ঋণ ছিল 30,000। তাহলে দায় দুটো লিখবো। তাহলে এখন দায় যদি বাড়ে তাহলে আমরা কি লিখি? দায় বৃদ্ধি পেলে ক্রেডিট লিখি। আচ্ছা একটু দেখো, দায় যদি আমাদের কি পায়, যদি বৃদ্ধি পায় তাহলে আমরা লিখবো ক্রেডিট, আর দায় যদি আমাদের কি পায়? হ্রাস পায়, তাহলে আমরা কি লিখবো? কথা কি বুঝতে পারলাম? তাহলে এখানে দায় বাড়ছে, এখানে কমে নেই, দায় কমছে, কমে নেই। তাহলে এখানে ঋণের যে টাকাটা, সেই ঋণের টাকা কি লিখবো? এখানে ঋণ হিসাব লিখবো। কি লিখবো? ঋণ হিসাব। তো ঋণ হিসাব কি হবে আমাদের? দীর্ঘমেয়াদী দায় বাড়ার জন্য কি হবে? দীর্ঘমেয়াদী দায় বাড়ার কারণে কি হবে? ক্রেডিট হবে। কত টাকা ক্রেডিট হবে দেখো? 50,000 টাকা। তাহলে এখানে 50,000 টাকা আমরা কি করবো? ক্রেডিট পাশে লিখবো। আচ্ছা এবার দেখো, ব্যাংক ঋণের দায় বাড়ছে না আমাদের 30,000 টাকা, তো দায় বাড়লে কোথায় বসাবো? ক্রেডিট পাশে বসাবো। তাহলে ব্যাংক ঋণ লিখবো এখানে কত টাকা? ব্যাংক ঋণ হিসাব, এটা কি লিখবো? ক্রেডিট পাশে লিখবো কত টাকা বলো? 30,000 টাকা। এখন দেখো আমাদের দাবি, এই সম্পদের উপর দাবি ছিল 2 জনের, একটা ছিল মালিক পক্ষের, একটা ছিল কি দায় পক্ষের। তাহলে দায় পক্ষের দাবি অলরেডি আমি এখানে দেখে ফেলাইছি, এখন কার দাবি দেখাই নাই? মালিকের। তাহলে এই দুটো যোগ করলে কত টাকা হয়? 2,50,000 টাকা। এখানে যদি আমি 80,000 টাকা বাদ দিই তাহলে কত টাকা দাবি থাকে বলো? 1,70,000 টাকা। তাহলে 1,70,000 টাকা কার দাবি ছিল? মালিকের। তাহলে মালিকের দাবি বাড়ছে না? তাহলে কি লিখবো? মূলধন হিসাব। মূলধন মালিকের ওদিকে বাড়ছে, মালিকের ওদিকে বাড়লে কি করবো? আমরা ক্রেডিট পাশে বসাবো। তাহলে এই জন্য এখানে কি করবো? ক্রেডিট। কত লিখবো? 1,70,000 টাকা। দেখো এখন এইগুলো, এই তিনটা যোগ করে, দুটো যদি যোগ করি, যোগফল কি মিলে যাইতেছে না আমাদের? বুঝতে পারছি না? বুঝিনি এতটুকু। আচ্ছা এবার ব্যাখ্যা লিখতে হবে। ব্যাখ্যা কি লিখবো? নগদ, ব্যাংক জমা, ব্যাংক ঋণ,
ব্যাংক ঋণ ও ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করা হলো। দেখো তো কনসেপ্টটা কি বুঝতে পারছি কিনা, লজিক্যাল কথা ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো সাধারণত এটা আমাদের প্রারম্ভিক জাবেদা বলে, এটাকে 1 তারিখ এরকম এন্ট্রিগুলো আমাদের সাধারণত 1 তারিখ এন্ট্রি থাকে, এটাকে বলে আমরা প্রারম্ভিক জাবেদা। কি বলি? প্রারম্ভিক জাবেদা। এবার দেখো এইগুলি ছাড়াও আমাদের আরো অনেক ভাবে মালিকের দাবি বাড়তে পারে, সেই দাবিগুলো একটু দেখাই আমরা। হ্যাঁ, ওকে। আচ্ছা দেখো আমাদের এই বক্স তো আমরা বুঝছি, এখন আমরা বক্সে না করে যদি নিচে নিচে করে দিই কোনো সমস্যা হবে? আচ্ছা, তো তোমরা ওই জাবেদার যখন করবে তখন তো অবশ্যই বক্সে করবে, বক্সে দেখাই দিলাম। এই বক্সে আমাদের জায়গা নষ্ট হইতেছে, তো আমরা একটু আলাদা করে ফেলি। আচ্ছা, এইবার দেখো আমরা একটা এন্ট্রি লিখি এরকম যে মালিক তার ব্যক্তিগত কম্পিউটার ব্যবসায় আচ্ছা এখানে একটু খেয়াল করো আমরা কি লিখলাম, যে মালিক তার ব্যক্তিগত কম্পিউটার ব্যবসায় ব্যবহারের উদ্দেশ্যে আনয়ন করলো, যার মূল্য কত টাকা? 70,000 টাকা। তার মানে এই যে কম্পিউটারটা যে ব্যবসায় আসছে, তাহলে ব্যবসায় কি এটা কম্পিউটারের উপর অধিকার কার বাড়ছে? প্রতিষ্ঠানের? না না, আগে কথা বুঝো, প্রতিষ্ঠানের সম্পদ হওয়ার কারণে সম্পদের উপর অধিকার কার বাড়ছে? প্রতিষ্ঠানের, নাকি বাড়ে নাই? আর সম্পদটা বাড়ার পিছনে কাজ করছে কি? মালিক। তাহলে এই সম্পদের উপরে মালিকের দাবিও আছে না নাই? আছে। তাহলে এখন এই কম্পিউটার যখন আমি ব্যবসায় আনবো, তখন এই কম্পিউটার আমরা বলছিলাম ইলেকট্রনিক ডিভাইস যদি আমরা প্রতিষ্ঠানে আনি বা ক্রয় করি, তখন তাকে আমরা কি বলি? অফিস সরঞ্জাম বলি। কি নামে বলি? অফিস সরঞ্জাম নামে তাকে আমরা কি করি? লিখি, হিসাবের নাম কি লিখি আমরা? অফিস সরঞ্জাম। তাহলে এই অফিস সরঞ্জামটা আমাদের কি সম্পদ? দেখো তো, স্থায়ী সম্পদ নাম। স্থায়ী সম্পদ অফিস সরঞ্জাম কি? আমি ধরো একটা কম্পিউটার যদি কিনি, 2, 4, 5 বছর 10 বছর ব্যবহার করবো সর্বনিম্ন, সেটা অনেক সময় হইতে পারে। তবে আলটিমেটলি কি আমার ব্যবহারের সময়টা কি? অনেক বছর, একাধিক বছর। তাহলে একাধিক বছর যদি হয়, সম্পদের মেয়াদ যদি 1 বছরের অধিক হয়, সেটাকে আমরা কি নামে বলি? স্থায়ী সম্পদ বলি। ব্যবহারের দৃষ্টিকোণ চিন্তা করি, তাহলে স্থায়ী সম্পদ প্রতিষ্ঠানে বাড়ছে না বাড়ে নাই? বাড়ছে। আচ্ছা, এইটা বাড়ার পিছনে কাজ করছিল কে? মালিক। তাহলে মালিকের দাবি বাড়ছে না বাড়ে নাই? তাহলে মালিকের দাবি বাড়ছে কত টাকা? এই 70,000 টাকা দাবি বাড়ছে। তাহলে মালিকের দাবি যদি বৃদ্ধি পায়, মালিকের দাবি যদি কি পায়? বৃদ্ধি পায়, তাহলে আমরা কি নামে লিখি? মূলধন লিখি। তাহলে মূলধন কি? মালিকের দাবিকে আমরা রিপ্রেজেন্ট করি। তাহলে মূলধন কি? মালিকের সত্য। তাহলে এখানে এই 70,000 টাকা সম্পদ মালিক দেয়াতে মূলধন বাড়ছে না কমছে? মালিকের বাড়ছে। তাহলে মূলধন যদি বাড়ে, তাহলে মূলধন মালিকের সত্য, মালিকের তো বাড়লে কি হবে? ক্রেডিট হবে। আর অফিস সরঞ্জাম কি? আমাদের স্থায়ী সম্পদ, এটা বাড়লে কি হবে? ডেবিট হবে। তাহলে এখন যদি জাবেদা আমরা করতে চাই, তাহলে কি লিখতে পারি এভাবে? দেখো তো, যে অফিস সরঞ্জাম হিসাব, এটা কেন ডেবিট হলো বললাম? স্থায়ী সম্পদ বৃদ্ধি পাইছে, জন্য কি হবে? ডেবিট হবে। কত টাকা? 70,000 টাকা। আর মূলধন হিসাব মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে কত টাকা? এখন দেখো এটা জাস্ট খেয়াল করো, আমরা পরীক্ষা হলে কিন্তু জাবেদা এভাবে করবো না, যেহেতু আমাদের সময়ের বিষয় আছে, সময়টা আমাদের বেঁচে গেল। আর জাবেদা ঘর তো কিভাবে করতে সেটা দেখাইছি। এবার এটা জাস্ট খেয়াল করো যে জাবেদা যখন করবা পরীক্ষার হলে এই এতটুকু পোর্শনের কোনো কাজ নাই। কিন্তু কেন এখানে লিখলাম? তোমাদের বোঝার সাথে, যদি মুখস্থ করা না লাগে। কথা বুঝতে পারছি? এই যে প্রতিটা যে জাবেদা করতেছি, প্রতিটা জাবেদা কেন ডেবিট হচ্ছে কেন ক্রেডিট হচ্ছে বুঝতে পারতেছি? আচ্ছা, এরপরে দেখো আমরা
4 নম্বর লেনদেন নিয়ে আলোচনা করি যে ব্যবসায়ের মূলধন স্বল্পতার কারণে মালিক তার স্ত্রীর গহনা 1 লাখ টাকায় বিক্রি করে ব্যবসায়ে 80,000 টাকা সরবরাহ করল। এখন এই জিনিসটা খেয়াল করি আমরা যে ব্যবসায়ে মূলধন স্বল্পতার কারণে মালিক কি করছে, তার স্ত্রীর গহনা, মালিক তার স্ত্রীর গহনা 1 লাখ টাকায় বিক্রি করছে, বিক্রি করে ব্যবসায় কত টাকা সরবরাহ করছে। তাহলে আমরা একটু খেয়াল করি, এখানে টাকার পরিমাণ দুইটা জায়গায় আমরা দেখতেছি, একটা হলো 1 লাখ টাকা, একটা কি। এখন আমরা বলছিলাম ব্যবসায় আমাদের একটা নীতিমালা আছে যে, আচ্ছা এত দরকার নেই নীতিমালা যাওয়ার, যে আমাদের লেনদেন যদি যখন আমরা লিখি ব্যবসার সাথে যতটুকু লেনদেন মানে সংশ্লিষ্ট ততটুকুই লিখি আমরা, আর বাকি যে টাকাটুকু ব্যবসার সাথে সংশ্লিষ্ট না অতটুকু আমরা লেনদেন হিসেবে রিপোর্ট করি না। তাহলে এখন এখানে দেখো ট্রানজাকশন 1 লাখ টাকার মালিকের হয়েছে, কিন্তু প্রতিষ্ঠানে কত টাকা সরবরাহ হয়েছে। তাহলে আমরা যখন জাবেদা করব তখন এই 80,000 টাকাকে কাউন্ট করে আমরা আগাবো, আমরা 1 লাখ টাকাকে চিন্তা করব না। আচ্ছা এখানে দেখো মালিক যে 80,000 টাকা সরবরাহ করলো, এটা কি তার মালিকের অতিরিক্ত মূলধন। আচ্ছা অতিরিক্ত মূলধন লেখার দরকার নেই, মূলধন হিসাবে লিখলেই চলে। তাহলে এখন খেয়াল করো মালিক যে 80,000 টাকা নিয়ে আসছে, এই টাকাটা কি রূপে আছে, নগদ টাকায় আছে। তো নগদ টাকাকে আমাদের নগদের হিসাব কি আমাদের চলতি সম্পদ, ঠিক না। তাহলে এটা কি হইতেছে, বাড়তেছে। তাহলে এখন যদি আমি জাবেদা করতে চাই তাহলে জাবেদা লিখতে পারি যে প্রতিষ্ঠানের নগদ টাকা বাড়ছে না, তাহলে কি লিখতে পারি, নগদান হিসাব আমাদের চলতি সম্পদ কি হইতেছে, চলতি সম্পদ বাড়তেছে। তাহলে চলতি সম্পদ যদি বাড়ে তাহলে আমরা কি লিখবো, ডেবিট। কত টাকা বাড়ছে, 80,000, তাহলে আমরা 80,000 টাকা এখানে লিখলাম। এরপরে দেখো এই টাকাটা কে সরবরাহ করছে, মালিক সরবরাহ করছে, তাহলে মালিকের দাবি বাড়ছে, এজন্য কি লিখবো, মূলধন হিসাব। তাহলে মূলধন কি, মালিকানা সত্ত্ব। তাহলে মালিকানা সত্ত্ব যদি বাড়ে তাহলে কি লিখবো, আমরা ক্রেডিট পাশে লিখবো। কত টাকা লিখবো, 80,000 টাকা। দেখো তাহলে বুঝতে পারছি কিনা, এতটুকু কথা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। এরপরে দেখো যদি আমরা 5 নম্বর এন্ট্রি চিন্তা করতে চাই, এখন এভাবে লিখলাম যে মালিক একটি ডেলিভারি ভ্যান ব্যবসায়ের জন্য 40,000 টাকায় ক্রয় করে, যার অবশিষ্ট 10,000 টাকা মালিক তার ব্যক্তিগত তহবিল হতে পরিশোধ। দেখো এটা লেনদেন আমি লিখলাম, লেনদেনটা কি লিখছি, যে মালিক একটি ডেলিভারি ভ্যান ব্যবসার জন্য ক্রয় করছে। কত টাকায় ক্রয় করছে, 40,000 টাকায় ক্রয় করতে। ডেলিভারি ভ্যান, এই ডেলিভারি ভ্যানটা আমাদের কি স্থায়ী সম্পদ না। তাহলে প্রতিষ্ঠানের জন্য কি আমাদের স্থায়ী সম্পদ কি বাড়ছে না ক্রয় করার ফলে। আচ্ছা বাড়লো, এই ডেলিভারি ভ্যানটা ক্রয় করলাম, সম্পদ বলো, সম্পদটা বাড়ার পিছনে তো আবার ইফেক্ট করতে হবে। ইফেক্টটা দেখো বলছো যার 30,000 টাকা ব্যবসা হতে, মানে এই 40,000 টাকা সম্পদে 30,000 টাকা কে পরিশোধ করছে, ব্যবসা। তাহলে ব্যবসা থেকে কি টাকা কমছে, নগদ টাকা হ্রাস পাইছে। তো নগদ টাকা কি পাইছে, হ্রাস পাইছে। তাহলে নগদ টাকা যদি হ্রাস পায় তাহলে সেই অনুপাতে আমরা চিন্তা করবো নগদ টাকা কি আমাদের চলতি সম্পদ, এটা হ্রাস পেলে কি হবে, ক্রেডিট হবে। আচ্ছা
এবার দেখো অবশিষ্ট 10,000 টাকা কে দিছে? মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করে। তাহলে মালিক যদি পরিশোধ করে তাহলে মালিকের দাবি বাড়ছে প্রতিষ্ঠানে। তাহলে মালিকের দাবি বাড়লে কি লিখি আমরা? মূলধন হিসাব লিখি। তাহলে মূলধন কি মালিকের হয়তো বাড়ছে জন্য কি হবে? ক্রেডিট হবে। তাহলে এখন যদি আমরা জাবেদা লিখতে চাই তাহলে কি এভাবে লিখতে পারি? দেখো তো কি লিখতে পারি বলো তো একটু। আমাদের প্রতিষ্ঠানে কি বাড়ছে? লেনদেনের ফলে স্থায়ী সম্পদ বাড়ছে। তাহলে স্থায়ী সম্পদের নামটা কি? ডেলিভারি ভ্যান হিসাব। এই ডেলিভারি ভ্যানের হিসাব শ্রেণী কি আমাদের স্থায়ী সম্পদ। এটা কি হয়েছে আমাদের? বাড়ছে। তাহলে কি হবে আমাদের? ডেবিট হবে। কত টাকা ডেবিট হবে? 40,000 টাকাই ডেবিট হবে। তো 40,000 টাকা লিখলাম। এরপরে দেখো যে এই 40,000 টাকা 30,000 টাকা কে পরিশোধ করছিল? ব্যবসায়। তাহলে ব্যবসা থেকে নগদ টাকা হ্রাস পাইছে, এই জন্য নগদান হিসাব কি হবে? নগদান হিসাব এটা হবে আমাদের চলতি সম্পদ কি পাইছে? হ্রাস পাইছে নাকি? তো চলতি সম্পদ যদি হ্রাস পায় তাহলে কি হবে? ক্রেডিট হবে। কত টাকা ক্রেডিট হবে? 30,000 টাকা। আচ্ছা দেখো তো এই 30,000 পরে 10,000 টাকা মালিক সরবরাহ করছিল, এতে এর ফলে কি মালিকের দাবি বাড়ছে। তাহলে মালিকের দাবি বাড়লে কি হবে? মূলধন হিসাব। তাহলে মূলধন হিসাব এটা কি লিখবো? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে জন্য কি হবে? ক্রেডিট হবে। কত টাকা ক্রেডিট হবে? দেখো তো বুঝছি কিনা। আচ্ছা যদি বুঝি তাহলে আমরা পরবর্তী থেকে আইটেমটা আলোচনা করি। তাহলে এখানে লিখি আমরা 6 নম্বর। দেখো এখানে আমরা কি লিখছি? মালিক তার ব্যক্তিগত ব্যাংক হিসাব হতে মালিক কি করছে? তার ব্যক্তিগত ব্যাংক হিসাব মানে মালিকের ব্যাংক হিসাব থেকে কোথায়? ব্যবসায় কি করছে? ব্যবসায়ের ব্যাংক হিসাবে কত টাকা স্থানান্তর করছে? তাহলে এই 20,000 টাকা প্রতিষ্ঠানের ব্যাংকে বাড়ছে না বাড়ে নাই? বাড়ছে। তাহলে প্রতিষ্ঠানের ব্যাংকে বাড়লে লেনদেন হয়েছে, এই লেনদেনের ফলে প্রতিষ্ঠানের কি ব্যাংকের টাকা বাড়ছে না বাড়ে নাই? বাড়ছে। তাহলে ব্যাংকের টাকা যদি প্রতিষ্ঠানের ব্যাংকের টাকা বাড়ে তাহলে কি এই চলতি সম্পদটা বাড়ছে না বাড়ে নাই? বাড়ছে। আচ্ছা এরপরে দেখো এই চলতি সম্পদ বাড়ার পিছনে মালিক কাজ করছেন। তাহলে মালিক যদি কাজ করে তাহলে মালিকের দায়ী প্রতিষ্ঠানে বাড়ে না বাড়ছে? বাড়ছে। তাহলে মালিকের দায়ী বাড়লে আমরা কি লিখি? মূলধন লিখি। তাহলে মূলধন কি আমাদের বাড়তেছে না? তাহলে মালিকের তো বাড়লে কি লিখি আমরা? ক্রেডিট করি। আচ্ছা এটা যদি খেয়াল করো তোমরা মাঝে মধ্যে ভুলে যাও। এখন বলতে হবে যে ভাই মালিক এখানে তো মালিকের ব্যাংক হিসাবে টাকা কমছে। যদি মালিকের ব্যাংক হিসাবে টাকা হ্রাস পায় তাহলে আমরা ব্যাংক হিসাবে ক্রেডিট করলাম না কেন? সিম্পল একটা কথা মনে রাখো যে যখন আমরা কোনো লেনদেন করব মানে লেনদেনে জাবেদা করব বা কোনো ট্রানজাকশনকে আমরা বিশ্লেষণ করব তখন সবসময় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে করতে হবে। এবং এইটার পিছনে কাজ করে কে? ব্যবসায় সত্তার ধারণা। ব্যবসায় ধারণায় কি বলা হয়েছে? প্রতিষ্ঠান থেকে বাকি সকল পক্ষকে আলাদা করে বিবেচনা করতে হবে। অন্য কোনো পক্ষের হিসাব আমরা নিজেরা রাখবো না। কোন হিসাব রাখবো? শুধুমাত্র প্রতিষ্ঠানে যতটুকু অংশ লিপিবদ্ধ করার মতন বা প্রতিষ্ঠানে যতটুকু টাকা ইফেক্ট পড়ছে অতটুকু শুধু জাবেদা লিপিবদ্ধ করবো, অন্য অংশ লিপিবদ্ধ করার প্রয়োজন নেই। কথা বুঝতে পারছি? এই কারণে দেখো এখানে এই যে স্ত্রীর গহনা 1 লাখ টাকা বিক্রি করার পরেও আমরা 80,000 টাকা যদি ব্যবসায় আসছে 80,000 টাকা লিখছি, 1 লক্ষ টাকা লিখি নাই। কথা বুঝতে পারছি? আচ্ছা তাহলে এইবার এরা জাবেদা করতে পারি আমরা। যদি জাবেদা করি তাহলে কি প্রতিষ্ঠানে ব্যাংকে টাকা বাড়ছে না বাড়ে নাই? বাড়ছে। তাহলে এখানে কি লিখতে পারি? ব্যাংক হিসাব। তাহলে ব্যাংক হিসাব কি আমাদের চলতি সম্পদ। চলতি সম্পদ আমাদের বাড়ছে না, বাড়লে আমরা কি লিখবো? ডেবিট লিখবো। কত টাকা ডেবিট হবে? 20,000 টাকা। আর এই 20,000 টাকা কার কারণে বাড়ছে? মালিকের কারণে। তাহলে মালিকের দাবি বাড়ছে, তাহলে কি লিখবো? মূলধন হিসাব। তাহলে কি এখানে মালিকের হয়তো আমাদের বাড়ছে, তাহলে মালিকানা সত্ত্ব বাড়লে আমরা কি করব? ক্রেডিট করব। কত টাকা ক্রেডিট করব? 20,000 টাকা। দেখো বুঝতে পারছি না বুঝি নাই? কথা ক্লিয়ার? আচ্ছা এরপরে আসো আমাদের বোর্ডটা একটু পরিষ্কার করি।
এরপরে দেখো আমরা যদি লিখতে চাই এন্ট্রি নাম্বার 7, তাহলে 7 নম্বর ট্রানজাকশন যদি লিখি, দেখো এখানে আমরা একটা টপিক লিখবো যে একটু আগে লিখছিলাম যে মালিক যদি প্রতিষ্ঠানে খরচ পরিশোধ করে সেটাও মালিকের অধিকার হিসেবে দেখাই আমরা। এভাবে লিখতে পারি যে ব্যবসায়ের কর্মচারীদের বেতনের 50,000 টাকা মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে প্রদান আচ্ছা এখানে কি লিখলাম, ব্যবসায়ের কর্মচারীদের বেতনের, মানে ব্যবসায়িক কর্মচারীদের বেতন দিছি আমরা, সেই বেতনের 50,000 টাকা কে সরবরাহ করছে, মালিক। এখন প্রতিষ্ঠানের এই 50,000 টাকা বেতন পরিশোধ করা হয়েছে, কি পরিশোধ করছি আমরা, বেতন। তাহলে বেতনটা আমাদের কি খরচ না, তাহলে খরচ যদি পরিশোধ করি তাহলে প্রতিষ্ঠানের খরচটা বাড়ছে না কমছে, বাড়ছে। তাহলে খরচ বাড়ছে, আর এই বাড়লো আমাদের, খরচ বাড়লে কি হবে, ডেবিট হবে। আবার বাড়লে মালিকের দিকে বাড়লে আমরা কি লিখি, মূলধন হিসাব লিখি। তাহলে এটা যদি জাবেদা লিখতে চাই তাহলে জাবেদাটা কি লিখতে পারি আমরা, বেতন হিসাব। বেতন আমাদের পরোক্ষ খরচ, কোন ধরনের খরচ, পরোক্ষ খরচ। এটা যদি বাড়ে তাহলে আমরা কি লিখবো, ডেবিট লিখবো। কত টাকা ডেবিট লিখবো, 50,000 টাকা। আর এই টাকাটা কে দিছে, মালিক দিছে, এই জন্য কি মালিকের অধিকার বাড়ছে। তাহলে মূলধন হিসাব মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, কি করবো আমরা, ক্রেডিট করবো। কত টাকা, 50,000 টাকা। এতটুকু কথা ক্লিয়ার। আচ্ছা এরপরে দেখো আমরা 8 নম্বর এন্ট্রি লিখতে পারি। বুঝলাম দায় পরিশোধ করলে মালিকের দাবি বাড়বে। তাহলে এবার যদি চিন্তা করি প্রতিষ্ঠানের পাওনাদারকে মালিক তার অর্থ প্রদান আচ্ছা এই